আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আচারের নাম শুনলেই জিভে পানি আসে না এমন মানুষ খুবই কমই দেখতে পাওয়া যায়। তাই তো আজকে আপনাদের জন্য আমি 2 রকমের টকঝাল মিষ্টি আচার নিয়ে এসেছি। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জলপাইয়ের মিষ্টি আচার। এটি আপনার খিচুড়ি, ভাত, পোলাও যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করে খেতে পারবেন। অসম্ভব মজাদার হয়ে থাকে এই আচারটি। এমনকি এটি আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করেই খেতে পারবেন। আজকে যে 2টি আচার দেখাচ্ছি, আপনারা যদি সংরক্ষণের নিয়মটি জেনে থাকেন তাহলে আপনারা আমার মতো এভাবে সংরক্ষণ করেও রাখতে পারবেন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে গোটা জলপাইয়ের টক আচার। এটি আস্ত হলেও খেতে কিন্তু অসম্ভব স্বাদের মজার হয়ে থাকে। আচারের নাম শুনে নিশ্চয়ই আপনাদের আজকে জিভে পানি এসে গেছে এতক্ষণে। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজকের এই রেসিপিটি দেখে আসি। কিন্তু তার আগে আপনারা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন যেন তারাও এই পদ্ধতিটি শিখতে পারে। তো চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে আসি। প্রথমে আমি আপনাদেরকে জলপাইয়ের মিষ্টি আচারটি তৈরি করে দেখাবো। তো তার জন্যে আমি এখানে 5 ফোড়ন এবং শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এরই সাথে আমি এখানে রসুন নিয়েছি কয়েকটি কোয়া এবং এখানে দারচিনি নিয়েছি 2-3টা। এখন আমি এগুলোকে একসাথে ছ্যাঁচনায় একটু ছেঁচে নিচ্ছি। রসুনটাকে কিন্তু এতটাও মিহি করা যাবে না, আবার এতটাও আস্ত রাখা যাবে না। হালকা নর্মালভাবে করে নিতে হবে, হালকা থেতো করতে হবে। দেখতেই পাচ্ছেন যেভাবে আমি করেছি এভাবে করে নিতে হবে। এখন আমি এখানে জলপাই নিয়েছি 1 কেজি পরিমাণের মতো। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। তেলটাকে এখন আমি গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এখন আমি এর ভেতরে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে দিয়ে এরপর আমি এখানে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরই ফাঁকে আপনাদের কাছে একটি কথা শেয়ার করছি। আপনারা যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এবার আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আচার বানানো মানেই কিন্তু হাত ব্যথা হবেই, এটা কিন্তু স্বাভাবিক। কেননা আচার বানাতে গেলে কিন্তু চুলোর কাছ থেকে সরাই যায় না, কন্টিনিউয়াসলি নেড়ে যেতেই হয়। সো এটা কিন্তু একটু খেয়াল করবেন। সো আমার কথা বলতে বলতে এরই মাঝে জলপাইটা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে প্রায় সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবারে যে থেতো করে রেখেছিলাম রসুন সেটা আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। এবার সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দারচিনি হচ্ছে 2 টুকরো দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর নেড়ে নেওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু এই জলপাইগুলোকে একটু এই চামচ দিয়ে আর কি খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করেছি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করছে। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো দিয়েছি। এবারে ভালোভাবে নেড়ে যেতে হবে, একদমই চুলোর কাছ থেকে সরে যাওয়া যাবে না, নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স আছে। এবার আমি এখানে আরেকটু পরিমাণ চিনি দিচ্ছি। আমার কাছে মনে হয়েছিল যে চিনিটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরেকটু চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। এখানে স্বাদের ব্যালেন্সটা থাকার জন্য আমি এখানে সামান্য 1 চিমটি লবণ অ্যাড করেছি।
এবার কিন্তু একটা অ্যাডভাইস দিয়ে দিচ্ছি, আচার এই পর্যায়ে এলে কিন্তু মানে চুলোর কাছ থেকে সরাই যাবে না, একদম দাঁড়িয়ে থেকে কন্টিনিউয়াসলি নিয়ে যেতে হবে। এবার আমি এখানে সরিষার তেল গরম করে নিয়েছি, সেটা আমি এখন এর ভেতরে অ্যাড করে দিয়েছি। আমার আসলে আচারটা নাড়াচাড়া করতে করতে মনে হচ্ছিল যেন তেলটা একটু বেশি কম হয়ে গেছে, এর জন্য আমি কন্টিনিউয়াসলি একেবারে নেড়ে যেতে হবে একদম লাস্ট পর্যন্ত, নাহলে কিন্তু 1 সেকেন্ড এটা রেখে দিলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। এটা কিন্তু আপনারা মাথায় রেখে কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন, তাহলে আপনাদের আচারটা একদম পারফেক্ট হবে। আচারটা নাড়তে নাড়তে এই পর্যায়ে হয়ে এলে আমি এখানে যে প্রথমে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, শুকনো মরিচ আর 5 ফোড়ন একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিয়েছি। এবারে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আচারটা যতটা খাওয়া অনেক সহজ মনে হয়, আপনারা পেলেই সাথে সাথে খেয়ে ফেলেন, কিন্তু তৈরিটা করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। নাড়তে নাড়তে কিন্তু হাতই প্রায় ব্যথা হয়ে যায়। অনেকে আছেন শুকনো মরিচ আস্ত রেখে বা এমনি গুঁড়ো করে আলাদা করে দেন, কিন্তু আমার কাছে মনে হয় আমি যেভাবেই তৈরি করেছি দুটো একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, এইভাবে করে দিলে আরও টেস্টটা বাড়ে, আরও মজার হয় খেতে। এর জন্য আমি এইভাবে করে দিয়েছি, আপনারা এইভাবে করে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার হবে। এই তো আমার আচারটা হয়ে গেছে। আচারটা যখন নাড়তে নাড়তে একদম দেখবেন প্যানের গা ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন আচারটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমারটা একদম একসাথে উঠে এসেছে, প্যানের গায়ে একটু লেগে নেই। তাহলে আমার আচারটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে আচারটা একটু ঠান্ডা হতে দিব। এবার আমি আচারটাকে যে পাত্রে রাখবো সে পাত্রে ঢেলে নিব। তা এরপরে আমি আপনাদেরকে সংরক্ষণ কিভাবে করবেন সেই নিয়মটা দেখিয়ে দিব। দেখেছেন আমি এই আচারে ভিনেগার দেইনি, ভিনেগার ছাড়াই কিন্তু এই আচারটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। কোনো খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুতেই কিন্তু আপনার এই আচারটা পরিবেশন করতে পারেন। এতে কিন্তু অনেক খাবারের স্বাদটা কিন্তু একদম বেড়ে যায়। এবার আমি একটি কাচের জারে, অবশ্যই কিন্তু কাচের জার নিতে হবে। কাচের জারে না রাখলে কিন্তু অন্য কোনো জারে রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। কাচের জার ভালোভাবে ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিয়ে একদম পানি একেবারে শুকিয়ে নিয়ে এর ভেতরে আমি আচারটা ভরে দিলাম। এর উপরে আমি একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো টিস্যু দুভাঁজ করে নিচ্ছি। এই টিস্যুটা এই আচারের জারের মুখের উপরে রেখে তারপরে জারটা যদি আটকে আপনারা এভাবে করে যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু একদম নষ্ট হবে না। উপরে যে একটা নষ্ট হওয়ার পরে যে উপরে একটা গ্লেজ পড়ে সেটাও কিন্তু হবে না, একদম পরিষ্কার থাকবে আপনার আচারটা, একদম ভালো থাকবে আচারটা। এবার আমি এইভাবে করে আচারের জারটা আটকে দিব। আর আচারটা যখন আপনারা ইউজ করবেন, যখন আপনারা খাবেন কোনো কিছুর সাথে, খিচুড়ির সঙ্গে বা যেটার সঙ্গে খান না কেন, তখন কিন্তু অবশ্যই শুকনো চামচ ইউজ করবেন। ভিজা চামচ দিয়ে যদি ইউজ করেন বা মুখে ব্যবহার করে চামচ দিয়ে যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার আচার একদমই নষ্ট হয়ে যাবে। সো শুকনো চামচ দিয়ে ইউজ করবেন। সো আমি আপনাদেরকে এখন আরও দুটি আচার শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে গিয়ে জলপাইয়ের আচার, এটা হচ্ছে গিয়ে আমের আচার। এটার বয়স প্রায় আমার 6-7 বছর। এভাবে করে আমি তৈরি করে বাইরে রেখে আলু ভর্তা বা যখন কোনো ভর্তা তৈরি করি তখন এর সাথে তেলটা দিয়ে খাই। এটা কিন্তু ভর্তার সাথে অনেক মজা লাগে খেতে, অসম্ভব মজা লাগে। আপনারা কিন্তু চাইলে এভাবে করেও খেতে পারেন।
আর এই যে বয়ামটা দেখছেন এটা হচ্ছে কি আমার সৌদি আরব থেকে আনা। এরকম বয়াম হয়তো এখানে নেই কোথাও। আর এই যে হচ্ছে কি সেই যেটা আমি মাত্র বানালাম জলপাইয়ের মিষ্টি আচার, এটা সেদ্ধ করে যদি আপনার তৈরি করেন তাহলে কেমন একটা যেন লাগে, কিন্তু আমি এইভাবে করে তৈরি করি, এভাবে করেই তৈরি করে, এভাবে করে খেলে কিন্তু অসম্ভব মজাদার লাগে। সো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। এবারে আমি পরের যেই আচারটা, অর্থাৎ জলপাইয়ের আস্ত জলপাইয়ের আচার আর কি, একটু টক হবে এই আচারটা। এর জন্য আমি এখানে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ একটু টেলে নিচ্ছি। শুকনো মরিচটা টেলে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে পাঁচফোড়নটাও টেলে নিচ্ছি। এবারে এটা টেলে নেওয়া আমার হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে জলপাই নিয়েছি 1/2 কেজি থেকে একটু বেশি হবে, এগুলোকে আমি এইভাবে করে কেচে নিয়েছি। এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দেখেছেন আমি কিভাবে করে কেচে নিয়েছি, এভাবে করে কেচে নিলে আর কি ভালো হয়, সেদ্ধ হয় একটু তাড়াতাড়ি, এর জন্যে। এবার আমি এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি আসলে এখানে একটু আস্ত পাঁচফোড়ন তেলে ভেজে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার এটা মনে ছিল না, এজন্য আমি এর পাশে দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি 2-3 টুকরো। এখানে রসুন বাটা দিয়েছি 1 চামচ পরিমাণ। এবার ভালোভাবে একটু মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবারে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে সরিষা নিয়েছিলাম, সেটা আমি এখন একটু ছাঁচনার মধ্যে আধা ভাঙা করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে নিতে নিতে এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করছি। চিনির পরিমাণটা একটু কম দেব, যেহেতু আমি এটা টক আচার বানাচ্ছি, এর জন্যে। এই তো দেখতেই পাচ্ছেন
জলপাইয়ের ভেতরে খুন্তিটা একটু চাপ দিয়ে দিলেই আস্তে আস্তে করে এটা নরম হয়ে আসছে, মানে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। এবারে আমি যেই শুকনো মরিচ আর পাঁচফোড়নটা টেলে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে মিশিয়ে নিব। এবার কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর একটা স্মেল এসে গেছে, আর কালারটা অনেক সুন্দর এসে গেছে এখন। আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে একটা একটু নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সহজে এটা ছিঁড়ে যাচ্ছে, তার মানে এই জলপাইটা আমার প্রায় হয়ে এসছে। কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এই তো আমার আচারটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি আচারটা সংরক্ষণ করার জন্য এরকম একটা কাচের জার নিয়েছি, আর আচার কিন্তু সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের জারটাই ইউজ করতে হবে। একদম পরিষ্কার করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে তারপরে এর ভেতরে আচারটা ভরতে হবে। আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন এই জারের মধ্যে আচারটা দিয়ে দিব। প্রথমে আমি কিছুটা আচারের তেল নিচে দিব। এরপরে আমি একে আস্তে আস্তে করে আচারটা দিয়ে দিচ্ছি। এই আচারটা কিন্তু ভাতের সাথে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলোর সঙ্গে কিন্তু একদম জমে যায়। আপনারা প্লিজ একবার এটা ট্রাই করে দেখবেন। আর এই আচার সংরক্ষণের পদ্ধতিটা কিন্তু ঠিক এভাবেই করবেন, তাহলে কিন্তু আপনাদের আচারও নষ্ট হবে না। 1 বছর পর্যন্ত আপনাদের আচার এভাবেই ভালো থাকবে। সম্পূর্ণ আচারটা আমি এখানে ভরে নিয়েছি। এই আচারটা বাইরে থেকে দেখতে লাগছে আকর্ষণীয়, আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। এইটার সংরক্ষণের নিয়মটা সেমভাবেই করব। উপরে মুখটা একটু মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। তারপরে ঠিক প্রথমটা যেভাবে আমি করেছিলাম প্রথম আচারের জারটা, ঠিক সেভাবে করে আমি এইটার সংরক্ষণটা করব। এটা কিন্তু ফ্রিজে রেখেও আপনারা সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজে রেখে আপনারা 6 থেকে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। নিচে দেখেছেন তেলটা অনেকখানি জমেছে। সো আজকে আর কথা বাড়াবো না। আগামী পর্বে আপনাদের জন্য আরেকটি মজাদার রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।